আয়নীয় এবং সমযোজী বন্ধন। পরের চ্যাপ্টার। তোমরা পর্যায় সারণীতে যে মৌলগুলো সম্বন্ধে জেনেছিলে, মৌলগুলো প্রকৃতিতে কিছু কিছু দেখেছো যেটা মুক্ত অবস্থায় পাওয়া যায়, আর কিছু কিছু পাওয়া যায় না। হ্যাঁ, সবচেয়ে যে ধাতুগুলো ওগুলো কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া যায় না, সবগুলোই যৌগ গঠন করে। তো এখানে যে যৌগ গঠন হয়, যৌগ কি না, মৌল দুই বা তার বেশি সংখ্যক মৌল এরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা অন্য ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত, সেটা হচ্ছে তোমার যৌগ। এই যে যৌগটা গঠিত হয়, সেই যৌগ এখানে তোমার সমযোজী এবং তড়িৎযোজী দুই রকম যৌগের কথা বলা আছে। হ্যাঁ, এই দুই রকম যৌগ গঠন করে। সমযোজী যৌগ কিভাবে গঠিত হবে বা তড়িৎযোজী যৌগ কিভাবে গঠিত হবে সেটা এখানে আলোচনা করা হবে। আর এই জায়গায় এই যৌগগুলোর বৈশিষ্ট্য কিরকম হয় সেটাও আমরা জানতে পারবো এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এই রাসায়নিক বিক্রিয়া কোনো একটা মৌল করে কেন, কেন একটা মৌল রাসায়নিক বিক্রিয়া করে। যেমন এই যে সোডিয়ামকে মুক্ত অবস্থায় কেন পাওয়া যায়, ঠিক আছে, তাহলে এইগুলো আমরা জানবো এদের ইলেকট্রন বিন্যাস, মানে এই মৌলগুলোর বৈশিষ্ট্য থেকে। এখানে বাইরের কক্ষে যে ইলেকট্রন সংখ্যা, এই ইলেকট্রন সংখ্যা যদি 8-এর কাছাকাছি হয় বা 8 হয়, তো পুরোপুরি যদি 8 হয়ে যায় তাহলে সেই মৌলটা আর রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এটা কেন করে না সেটাও ব্যাখ্যা করব, এখানে এই জায়গায় আছে। তো তার আগে তোমাদের এই রাসায়নিক বন্ধন কি সেটা একটু জেনে নিতে হবে। রাসায়নিক বন্ধনের যে ডেফিনেশন যেটা দেওয়া আছে, এক বা একাধিক মৌলের দুই বা ততোধিক পরমাণু যে আকর্ষণ বলের প্রভাবে পরস্পর যুক্ত হয়ে ভিন্ন অণু বা আয়ন রূপে অবস্থান করে এবং রাসায়নিক বলকে এখানে রাসায়নিক বন্ধন বলা হচ্ছে। ঠিক আছে, যেটা তোমাদের এখানে ডেফিনেশন দেওয়া আছে বইয়ে, দুই বা তার বেশি সংখ্যক মৌল, এগুলো কি হবে, রাসায়নিক একটা আকর্ষণ বল একটা তৈরি হবে, এদের মধ্যে আকর্ষণ বলের মাধ্যমে রাসায়নিক বন্ধনে যুক্ত হবে, যুক্ত হয়ে যৌগ গঠন করবে। ঠিক আছে, তো এই হচ্ছে রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন যেটা এখানে আয়নীয় যৌগের ধর্ম, এই আয়নীয় যে যৌগগুলো আছে সেই যৌগগুলোর ধর্ম কি হবে, এই ধর্মের প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমাদেরকে জেনে রাখতে হবে কেন হচ্ছে এবং মুখস্থও রাখতে হবে। ঠিক আছে, এখানে আয়নীয় যৌগ কিভাবে গঠিত হয় সেগুলো আমরা একটু পরে আলোচনা করব। আগে এই যৌগগুলোর বৈশিষ্ট্যগুলো বলে দিই, তারপর কিভাবে এই আয়নীয় যৌগ গঠিত হচ্ছে বা সমযোজী যৌগ গঠিত হচ্ছে সেটা আলোচনা করব। কোনো তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণুর সর্বস্থ কক্ষপথ থেকে বর্জিত ইলেকট্রন কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের সর্বস্থ কক্ষপথে গৃহীত হয়ে যথাক্রমে ক্যাটায়ন এবং এনায়ন উৎপন্ন করে। কি ঘটনাটা বলছে, একটা তড়িৎ ধনাত্মক মৌল, তড়িৎ ধনাত্মক মৌল মানে যারা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় তাদেরকে তড়িৎ ধনাত্মক মৌল বলে। উদাহরণ হিসাবে আমি বলছি, ধরো সোডিয়াম, সোডিয়াম একটা মৌল, এটা হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল। সেই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে যেটা হয়, এর দেখবে 11, তো প্রোটন সংখ্যা 11, মানে ইলেকট্রন সংখ্যাও 11 হবে, তাহলে 2, 8 আর 1, তার মানে তার বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে। ঠিক আছে, সেই একটি ইলেকট্রন যদি ছেড়ে দেয়, এই একটি ইলেকট্রন যদি ছেড়ে দেয় দিয়ে কি হিসেবে পরিণত হবে, দেখো Na+, যে ক্যাটায়নে পরিণত হবে। যে সংজ্ঞাটা এখানে বলেছে যে কোনো তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণু সর্বস্থ কক্ষপথে, মানে এটা তোমার সবার বাইরে কক্ষপথ আছে, মানে তোমরা যদি এর ইলেকট্রন বিন্যাসটা করো, এটা হচ্ছে একটা কক্ষপথ, যে কক্ষপথে তোমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, এখানে 2 থাকবে। হ্যাঁ, তারপর একটা ধরো এখানে আর একটা কক্ষপথ, আর তারপরে আর একটা বাইরের কক্ষপথ। ঠিক আছে, তাহলে এখানে তোমার থাকছে 8টা, আর বাইরের কক্ষে থাকছে একটা। তাহলে এই একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, বর্জন করে দিচ্ছে, বর্জন করে দিয়ে এইরকম Na+ আয়নে পরিণত হচ্ছে, ক্যাটায়ন।
তাহলে এই যে ইলেকট্রনটা ছেড়ে দিল, এবারে এমন কিছু মৌল আছে যারা এই ইলেকট্রনটা গ্রহণ করে নিতে পারে, যার ঘাটতি আছে। ধরো বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হতে হবে, কিন্তু তার নেই। তো তখন সেরকম একটা যৌগ ধরে মৌল ধরে নাও ক্লোরিন। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের হচ্ছে 17 প্রোটন সংখ্যা, মানে ইলেকট্রন সংখ্যাও 17, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করলে 2 8 7 এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে তুমি যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখতে পাবে একটা, এইটা। তাহলে এখানেও এর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম কক্ষে থাকছে 2টো, তার পরের কক্ষে থাকছে 8টা, তারপরের কক্ষে থাকছে 7টা, মানে বাইরের কক্ষটা থাকছে 7টা। 3 4 5 6 7, 7টা ইলেকট্রন থাকছে। ঠিক আছে, তাহলে এর বাইরের কক্ষে 8টা হতে হলে নিশ্চয়ই একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে এই যে ইলেকট্রনটা বর্জন করে দিচ্ছে, তাহলে সে যদি এই ইলেকট্রনটা এর বাইরের কক্ষে নিয়ে নেয় তখন কি হবে, এর 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে। তাহলে এইটা যখনই এই ইলেকট্রন গ্রহণ করে নিচ্ছে তখন কি হবে, এ তখন হয়ে যাবে Cl মাইনাস আয়ন, একটা ইলেকট্রন গ্রহণ করছে। দেখো এ অ্যানায়নে পরিণত হচ্ছে। হুম তাহলে Cl তার বাইরের কক্ষে 7টা ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস আয়নে পরিণত হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্লাস আয়ন আর এটা হচ্ছে মাইনাস আয়ন। এদের মধ্যে এবারে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে, কাজ করে এরা পরস্পর আবদ্ধ হয়ে যাবে, মানে আকর্ষণের মাধ্যমে এরা যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে, সেই যৌগটা হচ্ছে NaCl। ঠিক আছে, তাহলে এই যে যৌগটা তৈরি হলো এটা হচ্ছে তড়িৎদ্বয়ী যৌগ। এরকম আরো উদাহরণ আছে, পরে আসছি। তাহলে এখানে যে ডেফিনেশনটা দিয়েছে আয়নীয় যৌগ বা তড়িৎদ্বয়ী যৌগ, তার সংজ্ঞাটা বুঝতে পারলে যে কোনো তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণু সর্বস্থ কক্ষপথ থেকে বর্জিত ইলেকট্রন কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের সর্বস্থ কক্ষপথে গৃহীত হয়ে যথাক্রমে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হচ্ছে, মানে তড়িৎ ধনাত্মক মৌলটা ক্যাটায়নে আর তড়িৎ ঋণাত্মক মৌলটা অ্যানায়নে পরিণত হচ্ছে, এবং তাদের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল সৃষ্টি হচ্ছে। মানে যেহেতু আধান সৃষ্টি হচ্ছে তখন তাদের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়াশীল হবে। সেই আকর্ষণ বলের মাধ্যমে ওই পরমাণু দুটো যুক্ত হয়ে তোমার যৌগ গঠন করবে, সেই যৌগই হচ্ছে আয়নীয় যৌগ। ঠিক আছে, এই আয়নীয় যৌগের এবারে ধর্ম যেগুলো বলছে, প্রথম হচ্ছে ভৌত অবস্থা। এইখানে যতগুলো আয়নীয় যৌগ পড়বে প্রত্যেকেরই ভৌত অবস্থা, মানে সাধারণ অবস্থায় বাইরে থেকে দেখে যেটা বোঝা যাবে সেটা হচ্ছে কি কঠিন পদার্থ, এটা কেলাসাকার। ঠিক আছে, কঠিন পদার্থ। কারণ কি, তোমরা জানো যে কোনো একটা পদার্থ, মানে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা যদি দেখি, এরকম কোনো কঠিন কঠিন পদার্থের ক্ষেত্রে প্রত্যেকটা পরমাণু এর মধ্যে যে পরমাণুগুলো আছে এরা কি তীব্র আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে। সেই জন্য দেখবে একটা কঠিনকে তুমি যদি গরম করো তবে তরলে পরিণত হয়। আর তরল থেকে আরো তাপ দিলে তখন কি হবে, গ্যাসে পরিণত হবে, গ্যাসীয় পদার্থে। তো এই যে তাপটা দেওয়া হচ্ছে, তাপ দেওয়ার ফলে কি হয় না, অণুগুলোর মধ্যে পারস্পরিক যে ব্যবধানটা সেটা বাড়বে। সেই জন্য দেখবে কঠিনকে তাপ দিলে তরলে যখন পরিণত হয় তখন আয়তনে বেড়ে যায়। আবার যখন তুমি আরো তাপ দেবে গ্যাসীয় পদার্থে পরিণত হবে তখন অণুগুলোর মধ্যে ডিসটেন্স আরো বাড়বে, সেই জন্য তার আয়তনটা আরো বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এই কঠিন পদার্থের ক্ষেত্রে মানে এই তড়িৎদ্বয়ী যৌগগুলো যেহেতু তাদের মধ্যে স্থির তড়িৎ যে আকর্ষণ বলটা খুব তীব্র, তার মানে কি খুব কাছাকাছি থাকবে, আর সেই জন্য তারা কি কঠিন হয়। যেমন একটা কোনো পদার্থকে তুমি হাতে করে টিপলে সহজেই হচ্ছে কি হলো, তার আকৃতির পরিবর্তন ঘটে গেল, তার মানে কি তাদের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল খুব কম। আর যদি অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল বেশি হতো তাহলে তুমি সহজে তাদেরকে সরাতে পারতে না। ঠিক আছে, সেই জন্য এদের মানে বলছে তড়িৎদ্বয়ী যৌগগুলো যেহেতু অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল খুব বেশি, সেই কারণে এরা কঠিন পদার্থের হয়। কঠিন আকার, নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে। নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে, সাধারণ, তাই বলছে সাধারণ চাপ এবং উষ্ণতা এগুলো সব কঠিন অবস্থায় থাকে। তাহলে তড়িৎদ্বয়ী যৌগগুলো সাধারণত কঠিন হয়। আচ্ছা, উচ্চ গলনাঙ্ক। গলনাঙ্ক জিনিসটা কি, যেমন এই যে বললাম যে গলন তোমরা পড়েছিলে, গলন
যে একটা পদার্থের তো তিনটে অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। তাহলে আমি যখন কোনো কঠিন পদার্থকে তাপ দিচ্ছি বাইরে থেকে, তাহলে তাপ দেওয়ার পর কি হবে না, এই যেটা বললাম অণুগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব বাড়ছে, হ্যাঁ, আকর্ষণ বলটা তখন কমে যাবে, কমে যেয়ে তখন কি হবে, তরল অবস্থায় পরিণত হবে। ঠিক আছে, তাহলে এই যে তোমার হচ্ছে তরলে পরিণত হচ্ছে, তাহলে যে উষ্ণতায় তরলে পরিণত হয় সেটা কি বলা হয়, তার গলনাঙ্ক, তাই তো? তাহলে এখানে যেহেতু অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল খুব বেশি, তাহলে এদেরকে তরলে পরিণত করতে গেলে এই আকর্ষণ বলকে কাটাতে হবে, তো তাহলে তার জন্য কি করতে হবে, বেশি পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে। সেই জন্য এই তড়িৎদ্বয়ী যৌগগুলোর গলনাঙ্ক খুব উচ্চ হয়। ঠিক আছে, তড়িৎদ্বয়ী যৌগের গলনাঙ্ক উচ্চ হয় কেন, যদি কোশ্চেন হয় বলতে পারবে নিশ্চয়ই। যে অণুগুলো পারস্পরিক আকর্ষণ বল, যেটা স্থির তড়িৎ আকর্ষণ বল খুব বেশি, হ্যাঁ, তীব্র আকর্ষণ বল দ্বারা এরা আবদ্ধ থাকে। তাহলে একে বাইরে থেকে তাপ প্রয়োগ করে তাপ প্রয়োগ করা হলে অণুগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যায় এবং আকর্ষণ বল কমে যায়, তখন এরা তরলে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এই আকর্ষণ বলটা খুব তীব্র হওয়ার জন্য, আকর্ষণ বল কাটানোর জন্য অনেক বেশি পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাই এদের গলনাঙ্ক উচ্চ। ঠিক আছে, এখানে দেখো না বলা আছে আয়নীয় যৌগগুলি কেলাসাকার রূপে অবস্থান করে, এই কেলাসে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি ত্রিমাত্রিকভাবে নির্দিষ্ট অবস্থান থেকে স্থিরতাড়িতিক আকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। কেলাস মধ্যস্থ দৃঢ়ভাবে আবদ্ধ থাকা আয়নগুলি তাদের স্থায়ী অবস্থান থেকে বিচ্ছিন্ন করতে অধিকতর তাপ শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে, তাই তড়িৎদ্বয়ী যৌগগুলির গলনাঙ্ক উচ্চ হয়। আচ্ছা, কাঠিন্য এবং ভঙ্গুরতা, এটা তো একটু আগেই বললাম, কাঠিন্য ভাবটা মানে এরা খুব কঠিন হয়। হ্যাঁ, কেন, ওই একই কারণ, স্থিরতাড়িতিক আকর্ষণ বলটা খুব বেশি, তাহলে অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল বেশি হওয়ার জন্য বাইরে থেকে বল প্রয়োগ করে সহজে আলাদা করতে পারবে না। ঠিক আছে, সেই জন্য এরা কঠিন হয়। আর ভঙ্গুর খুব বেশি, ভঙ্গুরতাটা খুব কম, মানে সহজে ভাঙে না। ঠিক আছে, যেমন একটা কাঁচের টুকরো তোমার হাত থেকে পড়লো, অমনি কি হলো, ভেঙে গেল, কারণ অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলটা খুব কম। কিন্তু এর ক্ষেত্রে খুব বেশি, তাহলে সেই জন্য এদেরকে সহজে ভাঙতে পারবে, ভঙ্গুরতাটা খুব কম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তড়িৎ পরিবাহিতা। আচ্ছা, তড়িৎ যে পরিবহন হয়, যদিও তোমাদের তড়িৎ চ্যাপ্টারটা এখনো পড়ানো হয়নি, কিন্তু তোমাদের ছোটবেলার ধারণা, অর্থাৎ 7-8 যে তড়িৎ পড়েছিলে, সেই ধারণা অন্তত এইটুকু আছে যে একটা কোনো পরিবাহী, এরকম কোনো যদি কোনো পরিবাহী হয়, সেই পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন, কিছু মুক্ত ইলেকট্রন থাকে, সেই মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, যে তড়িৎ প্রবাহমাত্রাটা পাই, I সমান হচ্ছে Q/T, মানে একক সময়ে যে পরিমাণ আধান কোনো পরিবাহীর মধ্য দিয়ে যায়, সেটাই হচ্ছে তার তড়িৎ প্রবাহ মাত্রা। তার মানে এটুকু বুঝো যে একটা কোনো পরিবাহীর মধ্যে আধান বাহক থাকে, ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে আধান বাহক, এ থাকার জন্য এই আধানটাকে বহন করে নিয়ে যায়, তাই তড়িৎ পরিবহন হয়। ঠিক আছে, তো যদি এই আধান বাহক না থাকে, তাহলে কি হবে, তড়িৎ পরিবহন হবে না। ঠিক আছে, মানে যে পদার্থের এই আধান বাহকের পরিমাণ বেশি, সে ভালো তড়িতের পরিবহন করে। ঠিক আছে, আর যার আধান বাহক কম হবে, সে ভালো হবে, কুপরিবাহী হবে। ঠিক আছে, তাহলে এবার আসবো এই যে তড়িৎদ্বয়ী যৌগ, সেই তড়িৎদ্বয়ী যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে, অথচ তারা কিন্তু ধাতু নয়। নরমালি ধাতুদের মুক্ত ইলেকট্রন থাকে, যেমন ধরে নাও সোনা, তামা, অ্যালুমিনিয়াম, তারপর টিন, এদিকে তামা বললাম, রূপা বললাম। হ্যাঁ, এরা কিন্তু মুক্ত অবস্থায় থাকে, এরা কিন্তু মৌল। হ্যাঁ, এই মৌলগুলো দিয়ে তুমি একটা পদার্থ তৈরি করেছো। ঠিক আছে, যার মধ্যে লোহা, তো লোহাই আছে, লোহার পরমাণুই আছে, সেখানে কিন্তু অন্য কোনো মৌল নেই। ঠিক আছে, একটা সোনা, তো তার সোনা দিয়েই তৈরি। হুম, রূপা, তো রূপা দিয়েই তৈরি, অন্য কোনো মৌল নেই। তাহলে সেইখানে তড়িৎ পরিবহন করছে কি করে, না তার মধ্যে মুক্ত ইলেকট্রন আছে। কিভাবে মুক্ত ইলেকট্রন উৎপন্ন হয় সেগুলো তোমরা পরে জানবে, প্রবাহী তড়িৎ চ্যাপ্টারতে তখন বলবো। আর এদের ক্ষেত্রে যে যৌগ, যৌগ যে গঠন করছে, তুমি তো দেখতে পাচ্ছ এই যে যৌগগুলো ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে তোমার কি করছে, আয়ন উৎপন্ন করছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তাহলে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন যে উৎপন্ন হচ্ছে, এই আয়ন এরা তড়িৎ পরিবহন করতে পারে, আয়ন।
নর্মালি কোনো একটা যৌগ মানে তড়িৎদ্বয়ী যৌগ, মানে ধরো এই যে NaCl যৌগ, একটা ধরে নাও সোডিয়াম ক্লোরাইড মানে খাবার লবণ, NaCl যৌগ এ কিন্তু সরাসরি তড়িৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, মানে তুমি যদি একটা NaCl যৌগের দুই প্রান্তে কোনো একটা তড়িৎদ্বার যোগ করো, তড়িৎ পরিবহন করবে না। ঠিক আছে, কিন্তু একে যখন জলে বা কোনো দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় যদি ব্যাটারির সঙ্গে যুক্ত করো, তখন দেখা যাবে কি তড়িৎ পরিবহন করছে। মানে কিরকম, না ধরো এরকম একটা কোনো পাত্র, একটা কোনো পাত্র, এই পাত্রে তুমি যদি এরকম সোডিয়াম ক্লোরাইড ঢেলে দাও, ঠিক আছে, এরকম সোডিয়াম ক্লোরাইড দিয়ে একে ভর্তি করে দিয়ে দুটো দণ্ড এখানে প্রবেশ করছে, এখানে একটা আর এখানে একটা, দুটো দণ্ড প্রবেশ করেছে। সেই দুটো দণ্ডকে ধরো একটা ব্যাটারির সঙ্গে, সরি একটা পরিবাহীর সঙ্গে যুক্ত করে দিলে, ব্যাটারি একটা ব্যাটারি এখানে এরকম ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলে, এই ব্যাটারির পজিটিভ দিক, এটা নেগেটিভ, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাবে? লবণ দিয়ে ডুবি দাও, যাবে কি? যাবে না। কারণ কি না, এখানটা এদের মধ্যে তো কোনো কানেকশন নেই, মানে এখানে এই মুক্ত ইলেকট্রনটা পরিবাহী এ কিন্তু বহন করে নিয়ে যাবে না। ঠিক আছে, তাহলে এর জন্য এখানে বলছি যদি এই NaClটাকে, এখানে যদি NaCl কঠিন অবস্থায় থাকে তখন কিন্তু এটা হচ্ছে, কিন্তু যদি এটাকে গলিয়ে দাও, NaClটাকে যদি গলিয়ে দাও, তাপ দিয়ে যদি গলিয়ে দাও অথবা জলের মধ্যে দ্রবীভূত করে দাও, তখন কি হবে না, দেখো এই যে যৌগটা গঠিত হয়েছিল যেভাবে, ঠিক তার বিপরীত প্রক্রিয়াটা ঘটবে। এটা যেটা যেভাবে গঠিত হয়েছে তার বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ Na+ আর Cl- তৈরি হওয়ার পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে NaCl যৌগটা গঠন হয়েছে। ঠিক আছে, এবারে কি হবে, এই আয়ন দুটো আবার উৎপন্ন হয়ে যাবে, অর্থাৎ NaCl ভেঙে গিয়ে Na+ আর Cl- এটা উৎপন্ন করবে তাপ দিয়ে দিলে, গলে যাওয়ার পর। তাহলে এরা যেহেতু দেখতে পাচ্ছ এদের মধ্যে প্লাস আয়ন মানে কি ইলেকট্রনের সংখ্যা কম আর এর মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেশি, তাহলে এদের মধ্যে আধান সঞ্চার হয়ে গেছে। তাহলে এরা কি করবে, এবারে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করবে। তার মানে এদের মধ্যে মুক্ত ইলেকট্রন না থাকা সত্ত্বেও, যেহেতু গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় এদের মধ্যে আয়ন উৎপত্তি হচ্ছে, মানে আয়নের অস্তিত্ব আছে, তাই এরা গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, তাহলে কোশ্চেন যদি হয় যে আয়নীয় যৌগগুলি গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে কেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলবে যে এরা গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় তোমার কি হবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে, এরা মুক্তভাবে তড়িৎ পরিবহন করতে পারবে। ঠিক আছে, তাই এরা তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে তড়িৎ পরিবাহিতা দেখো বলা আছে যে আয়নীয় যৌগ অসংখ্য আয়ন সমূহের সমাবেশে গঠিত হলেও কঠিন অবস্থায় ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি ত্রিমাত্রিক ভাবে সুনির্দিষ্ট স্থানে এবং তীব্র স্থিরতাড়িতিক আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে, সেই জন্য কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না। ঠিক আছে, তাহলে এখানে এই কোশ্চেনটাও থাকে যে আয়নীয় যৌগগুলির মধ্যে আয়ন থাকা সত্ত্বেও এরা তড়িৎ পরিবহন করতে পারে না কেন কঠিন অবস্থায়, তাহলে বলবে তখন কঠিন অবস্থায় এরা এমন ভাবে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে যেখানে মুক্ত থাকে না, আয়নগুলো চলাচল করতে পারে না, এই জন্য তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু দেখো বলছে, কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় যৌগের কেলাস তড়িৎ বিয়োজিত হয়ে পড়ে, ফলে বিপরীত আধানযুক্ত আয়নগুলি তাড়িতিক আকর্ষণ বল থেকে মুক্ত হয় এবং এই অবস্থায় আয়নগুলি চলাচল করে তড়িৎ পরিবহন ঘটায়। গলিত অবস্থায় তড়িৎদ্বয়ী যৌগগুলো কেন তড়িৎ পরিবহন করতে পারে, তাহলে তুমি এই অংশটা থেকে ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপরে একটা যেমন খাদ্য লবণ জলের মধ্যে ফেললে সঙ্গে সঙ্গে দেখবে গুলে গেছে, মানে জলের মধ্যে দ্রবীভূত হয়ে গেছে। এই দ্রবীভূত হওয়ার প্রবণতাটা খুব বেশি, তড়িৎদ্বয়ী যৌগগুলো সহজে দ্রবীভূত হয়ে যায়। ঠিক আছে, মানে দাব্যতাটা খুব বেশি। যেমন এই যে দ্রবীভূত হয়, জলে দ্রবীভূত হয় ভালো, মানে ধ্রুবীয় দাবকে তোমার হচ্ছে দ্রবীভূত হয়, আর অধ্রুবীয় দাবক যেমন কেরোসিন বা বেনজিন এতে কিন্তু দ্রবীভূত হয় না।
ঠিক আছে? তাহলে জলে কেন এরা বেশি দ্রবীভূত হয় সেটা একটু জানতে হবে। তার জন্য তোমাকে বুঝতে হবে যে জলের যে উম, অণুগুলো তারা একটু পজিটিভ এবং নেগেটিভ তড়িৎধর্মী। হ্যাঁ, এদের মধ্যে কি একটা অণুগুলোর মধ্যে দ্বিমেরু থাকে। এখন দ্বিমেরু জিনিসটা কি, ধরো জলের অণু যদি H2O, এটা যদি লেখা হয় এই H2O, এই যে অণুটা গঠন করছে তার একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস। H2O অণুটা পুরোটা কিন্তু নিস্তড়িত, কিন্তু ওরই মধ্যে অণুর বিন্যাসটা এমন হয়, গঠনটা ঠিক এমন হয়, তার মধ্যে প্লাস আর মাইনাস মানে ইলেকট্রন আর প্রোটন, মানে নিউক্লিয়াস আর ইলেকট্রন, তাহলে এদের বিন্যাসটা এমন হয় যাতে করে এই টোটাল পরমাণুটার এক প্রান্তটা পজিটিভ আর এক প্রান্তটা নেগেটিভ। টোটালটা নিস্তড়িত, H2O নিস্তড়িত, কিন্তু প্রত্যেকটি মানে অণু এমন ভাবে তাদের সজ্জাটা থাকে, ইলেকট্রন বিন্যাসটা এমন ভাবে হয় যাতে করে এক প্রান্তটা ওই অণুটার এক প্রান্ত পজিটিভ হয় আর এক প্রান্ত নেগেটিভ হয়। ঠিক আছে, এইগুলোকে দ্বিমেরু বলা হয়, দ্বিমেরু। তাহলে এইরকম জলে ধরে নাও পুরো জল আছে, এই জলের মধ্যে এই এরকম অণুগুলোর এরকম প্লাস মাইনাস, এরকম প্লাস মাইনাস এরকম জলের অণুগুলো আছে। আর যখনই তুমি NaCl কে জলের মধ্যে ফেলে দিবে তখন কি হবে, তারও তো তোমার Na প্লাস আর Cl মাইনাস উৎপন্ন হচ্ছে। এবারে কি হবে, এই Na প্লাস এই জলের মাইনাসের দিকে আকৃষ্ট হবে আর Cl মাইনাসটা প্লাসের দিকে আকৃষ্ট হবে। ঠিক আছে, দিয়ে কি হবে যে জলের যে অণুর মাঝে ফাঁক গুলো আছে না, সেই ফাঁকের মধ্যে NaCl যৌগটা দ্রবীভূত হয়ে ওর মধ্যে প্রবেশ করে যাবে। ঠিক আছে, তো সেই কারণে এই জলের মধ্যে NaCl খুব সহজে দ্রবীভূত হয়ে যায়। মানে তড়িৎদ্বয়ী যৌগগুলো ধ্রুবীয় মানে ধ্রুবীয় যৌগে খুব সহজে দ্রবীভূত হয়ে যায়। কিন্তু অধ্রুবীয় যেমন যেটা বলেছে বেনজিন বা কেরোসিন, এর মধ্যে যেহেতু কোনো পোলারিটি নেই, মানে এরকম কোনো দ্বিমেরু সৃষ্টি হয় না, সেই জন্য ওখানে দ্রবীভূত হয় না। ঠিক আছে, অভিমুখহীন বন্ধন। হ্যাঁ, এই যে অভিমুখহীন বন্ধন, এখানে এইগুলো তোমরা পরে পড়বে, আমাদের ফিজিক্সেও আছে, ক্লাস 12-এ পড়বে, আর কেমিস্ট্রিতেও হয়তো পেতে পারো। এই যে জলের অণুর এখানে তোমার এর একটা অভিমুখ থাকে মাইনাস থেকে প্লাসের দিকে। এই যে প্লাস আর মাইনাস যে সৃষ্টি হয়েছে, মাইনাস থেকে প্লাসের দিকে একটা অভিমুখ থাকে। ঠিক আছে, বা তোমাকে যদি বলা হয় যে ধরে নাও এটা একটা ধনাত্মক আধানে আহিত বস্তু আর এটা হচ্ছে নিস্তড়িত বস্তু, তাহলে নিস্তড়িত বস্তুকে ধনাত্মক আধানে আহিত বস্তু কি করবে, এইদিকে আকর্ষণ করবে, তাই তো? কিন্তু এর তার মানে কি, এর একটা নির্দিষ্ট অভিমুখ তুমি দেখতে পাচ্ছ, তাই তো? বলটার একটা অভিমুখ আছে, এটা যদি এ প্রান্ত আর এটা যদি বি প্রান্ত হয়, তাহলে বলের অভিমুখ বি থেকে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে হচ্ছে, তাই তো? কিন্তু NaCl যৌগ যখন গঠিত হচ্ছে, এই NaCl যে যৌগটা গঠিত হচ্ছে, এই NaCl যে যৌগটা, এই যৌগটা যখন যৌগ অবস্থায় থাকছে তখন তো আয়নের কোনো অস্তিত্ব থাকছে না। হ্যাঁ, কিন্তু যখন এটা গলিত হচ্ছে বা দ্রবীভূত হচ্ছে, তখন কি হচ্ছে, Na প্লাস আর Cl মাইনাস আয়ন রূপে মুক্ত হচ্ছে। কিন্তু এই যৌগটার মধ্যে যখন ধরে নাও এটা যদি কোনো একটা NaCl যৌগের যদি কোনো কেলাস হয়, তাহলে সেক্ষেত্রে এই এই কেলাসের মধ্যেই Na প্লাস আর Cl মাইনাস এরা কি হচ্ছে, তীব্র স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকছে, সেই জন্যই তো এরা কঠিন। তো এবারে এই আকর্ষণ বলটার বলছে কোনো অভিমুখ থাকে, কেন অভিমুখ থাকে না, তার কারণ Na প্লাস পজিটিভ আর Cl মাইনাস নেগেটিভ, এরা কুলম্বের সূত্রটা তোমরা স্থির তড়িতেই পড়বে, সেখানে জানবে, এই সরি প্রবাহিত তড়িতের শুরুতেই, সেখানে জানবে যে এই যে আকর্ষণ করছে না, Na প্লাস যেমন Cl কে আকর্ষণ করছে, Cl মাইনাসও NaCl কে সমপরিমাণ বল দ্বারা আকর্ষণ করবে। যেমন এটার ক্ষেত্রে যেটা পড়েছিলেন, নিস্তড়িত বস্তুটাকে তড়িৎগ্রস্ত বস্তুটা আকর্ষণ করছে, কিন্তু তড়িৎগ্রস্ত বস্তু এই নিস্তড়িত বস্তু তড়িৎগ্রস্ত বস্তুকে আকর্ষণ করছে। ঠিক আছে, এইখানে কিন্তু দুজন দুজনকে আকর্ষণ করছে, এবং বিপরীত দিকে
সেই জন্য এর কোনো মেরু থাকে না, ঠিক আছে। সেই জন্যই বলছে অভিমুখহীন বন্ধন, মানে এখানে যে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হচ্ছে, তার যে বন্ধনটা তৈরি হচ্ছে সেই বন্ধনটার কোনো অভিমুখ থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এই তাহলে বৈশিষ্ট্য ছিল আয়নীয় যৌগের। তো সেই বৈশিষ্ট্যগুলি প্রত্যেকটি পয়েন্ট যেভাবে ব্যাখ্যা করলাম এইভাবেই তোমাদেরকে বুঝে কিন্তু মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে এই আয়নীয় বন্ধন, এই যে আয়নীয় বন্ধনটা তৈরি হচ্ছে, তার আগে তোমাদের নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভের যে ধারণাটা ওইটা একটু জানতে হবে। সেটা এখানে বলে দিয়েছে, দেখো নোবেল গ্যাসের আবিষ্কার বা এবং অন্যান্য মৌলের রাসায়নিক বিক্রিয়া, যেটা নোবেল গ্যাস কিভাবে আবিষ্কার হলো। এটা তোমরা পর্যায় সারণীতে মেন্ডেলিফের হচ্ছে পর্যায় সূত্রতে তোমরা জানলে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার হওয়ার পর ওদেরকে আলাদাভাবে একটি শ্রেণীতে তোমার হচ্ছে রাখা হয়েছে, যেটা আধুনিক পর্যায় সারণীতে 18 নম্বর শ্রেণী, আর মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধিত যে রূপটা ছিল সেখানে তোমার 0 শ্রেণী হিসাবে ওদেরকে অবস্থান দেওয়া হয়েছিল। তাহলে ওই যে নিষ্ক্রিয় মৌলগুলো, সেই নিষ্ক্রিয় মৌলগুলোকে 0 শ্রেণীতে রাখা হয়েছিল কেন, নিষ্ক্রিয় কেন বলা হচ্ছে? বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, যেমন ধরো বিজ্ঞানী তোমার হচ্ছে র্যালে বা র্যামজে তোমার 1894 খ্রিস্টাব্দে নিষ্ক্রিয় মৌল আর্গন আবিষ্কার করেন, এবং 1895 খ্রিস্টাব্দে র্যামজে অপর একটি নিষ্ক্রিয় মৌল হিলিয়াম গ্যাস আবিষ্কার করেন। তো এই গ্যাসগুলো কিভাবে আবিষ্কার করেছিল? এখন যদি তোমাকে বলা হয় যে এই যে ধরে নাও এনএস সঙ্গে সিএল যদি পাশাপাশি এদেরকে রাখা হয় বা মিশিয়ে দেওয়া হয়, তখন কি হবে, এরা সরাসরি যুক্ত হয়ে এনএসিএল যৌগটা গঠন করবে। হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যদি বিদ্যুৎ স্ফুলিঙ্গের মাধ্যমে একটা চেম্বারের মধ্যে নিম্নচাপে রাখা হয়, তখন দেখবে কি জল উৎপন্ন করেছে, মানে দুটোই গ্যাস বিক্রিয়া করে জল উৎপন্ন করছে। তাহলে এইরকম ভাবে বিভিন্ন মৌলগুলোর মধ্যে বিভিন্ন শর্তে এরা বিক্রিয়া করে অন্য একটা যৌগ তৈরি করছে। কিন্তু এই যে গ্যাসগুলো আবিষ্কার হলো, অর্থাৎ এই যে ধরো নাও হিলিয়াম বা এখানে তোমার নিষ্ক্রিয় মৌল আর্গন যেটা আবিষ্কার হয়েছে, সেখানে বলছে কিভাবে আবিষ্কার হয়েছে না, ওই গ্যাসগুলোকে নিয়ে এরকম বিভিন্ন শর্ত আরোপ করে তোমার হচ্ছে যৌগ গঠন করার চেষ্টা করছে, কিন্তু কোনো যৌগ গঠন হচ্ছে না, কারোর সঙ্গে বিক্রিয়া করছে না। তার মানে বিক্রিয়া করছে না মানে নিষ্ক্রিয় তারা। হ্যাঁ, তাহলে এইভাবেই এই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে আবিষ্কার করা হয়। তো বলছে যেহেতু এই যে বলেছে নিষ্ক্রিয় মৌলগুলি যখন রাসায়নিক বিক্রিয়া করছে না, তাদের এবারে কি বিজ্ঞানী মহলে একটা চিন্তা ভাবনা আসবে যে এদের ইলেকট্রন বিন্যাসটা ঠিক কিরকম একটু দেখা যায়। তো এই ইলেকট্রন বিন্যাস গুলো দেখতে গিয়ে দেখা গেছে যে প্রত্যেকটা যতগুলো নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়েছে প্রত্যেকেরই বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন পূর্ণ আছে। ব্যতিক্রম এখানে বলা হয়েছে হিলিয়াম, হিলিয়াম ছাড়া বাকি যতগুলো মৌল আছে প্রত্যেকেরই বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন পূর্ণ আছে। তার মানে এই বৈশিষ্ট্য থেকে বিজ্ঞানী মহলের এই ধারণা হয় যে যেহেতু বাইরের কক্ষে ইলেকট্রন 8টা পূর্ণ হয়ে গেছে, তার মানে প্রত্যেকটা মৌল যে রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে বা রাসায়নিক ভাবে যে তারা সক্রিয় আছে, শুধুমাত্র তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ হয়নি বলে। ঠিক আছে, তার মানে কি যদি কোনো একটা মৌল বিক্রিয়ার মাধ্যমে কোনো একটা যৌগে পরিণত হয়ে যায়, তাহলে জানবে তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে। যেমন এই উদাহরণটা আমরা প্রথমে দিলাম, ধরো সোডিয়ামের, সোডিয়ামের ক্ষেত্রে দেখো এর বাইরের কক্ষে ছিল একটা ইলেকট্রন, আর ক্লোরিনের বাইরের কক্ষে ছিল 7টা ইলেকট্রন। তো এরা চাইছে কি বাইরের কক্ষে 8টা ইলেকট্রন করে নিতে, সেই জন্য সোডিয়াম কি করলো, আর 7টা ইলেকট্রন নেওয়ার পরিবর্তে একটা ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিলেই দেখো বাইরের কক্ষে তখন 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। একই রকম ভাবে ক্লোরিন বাইরের কক্ষে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে দেখো 8টা হয়ে যাচ্ছে। এটা হয়ে যাওয়ার পর তারা কি করছে, একটা স্থায়ী যৌগে পরিণত হচ্ছে। তার মানে প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়ার ঘটার পিছনে এই কারণটা তারা লক্ষ্য করলেন যে মৌলগুলোর বাইরের কক্ষে যদি অষ্টক পূর্তি না ঘটে তখনই তারা রাসায়নিকভাবে সক্রিয়, মানে খুঁজবে একটা করে ইলেকট্রন হয় ছেড়ে দিবে নয় গ্রহণ করবে, একটা দুটো তিনটে যাই হোক যেরকম যার যেরকম ইলেকট্রন বিন্যাস সেই অনুযায়ী সেরকম সেই ইলেকট্রন ছেড়ে দেওয়া বা গ্রহণ করার প্রবণতা থেকে যায়। ঠিক আছে, তখনই ওই মৌলগুলো রাসায়নিকভাবে সক্রিয় হয়।
আর যাদের এই খিদেটা থাকে না, অর্থাৎ ইলেকট্রন ছাড়া বা গ্রহণ করার ব্যাপার থাকে না, তারাই নিষ্ক্রিয়। ঠিক আছে, এবং সেটা দেখা গেছে যে বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন যাদের পূর্ণ আছে তারাই এটা নিষ্ক্রিয় হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখানে এই ব্যাপারগুলো এখানে বলা আছে যে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন সম্বন্ধে কোসলের একটা ধারণা আছে। কোসলের ধারণাটা কি? দেখো, 1916 খ্রিস্টাব্দে আয়নীয় বন্ধন সম্পর্কে প্রথম ধারণা দেন বিজ্ঞানী কোসলে। তার মতে, তিনি যেটা বলেছেন তার মতে কি, যে কোনো তড়িৎ ধনাত্মক মৌলের সঙ্গে কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের, মানে ব্র্যাকেটে লেখা আছে অধাতু, রাসায়নিক সংযোগকালে তড়িৎ ধনাত্মক মৌলটি এক বা একাধিক পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়। মানে যে উদাহরণটা আমরা দিলাম, যে এখানে কোজলে যেটা বলেছেন যে ধনাত্মক তড়িৎধর্মী যে আধানগুলো, মানে ক্যাটায়ন উৎপন্ন করবে কারা, না ধাতুরা। নরমালি ধাতুরা সমস্ত ইলেকট্রন ছেড়ে দিবে, সমস্ত বলতে তার সর্বস্থ কক্ষপথে যতগুলো ইলেকট্রন ছেড়ে দিলে অষ্টক পূর্তি হবে ততগুলো ইলেকট্রন ছেড়ে দিবে। আর গ্রহণ করবে কারা, না অধাতুরা। কারণ ধাতু অধাতুর সঙ্গে বিক্রিয়া করে তড়িৎদ্বয়ী যৌগ গঠন করে। ঠিক আছে, যতগুলো এখানে দেখবে প্রত্যেকটার ক্ষেত্রেই ধাতুর সঙ্গে অধাতুর বিক্রিয়ায় তড়িৎদ্বয়ী যৌগ গঠন হচ্ছে। ঠিক আছে, ব্যতিক্রম আছে, যেমন সোডিয়াম হাইড্রাইড বা ক্যালসিয়াম হাইড্রাইডটা। হুম, তো নরমালি যেটা হয় আর কি, ধাতুর সঙ্গে অধাতু, ধাতু ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়নে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়ে এই স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে যৌগ গঠন করে। পরের স্টেপটা সেটাই বলেছে, ওই বর্জিত ইলেকট্রন বা ইলেকট্রনগুলি তড়িৎ ঋণাত্মক মৌল এক বা একাধিক পরমাণু গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। সেটা আমি ক্লোরিনের ক্ষেত্রে বললাম। এর ফলে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ই নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। এটি হচ্ছে যে কোনো যৌগ গঠন হওয়ার শর্ত। ঠিক আছে, প্রত্যেকেই চাই ওই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করতে। ঠিক আছে, এটা হয়ে গিয়ে সুস্থিত যৌগ গঠন করে। এইভাবে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে যৌগের কেলাস গঠন হয়। এইভাবে পরমাণুগুলি আয়নে পরিণত হয়। ঠিক আছে, আর এইভাবে যে যৌগগুলো যুক্ত হচ্ছে, সেই যুক্ত হওয়ার ক্ষমতাকে তড়িৎযোজ্যতা বলা হয়। ঠিক আছে, তো এখানে তড়িৎযোজ্যতার পরিমাপ যেটা বলে, যে তড়িৎযোজ্যতার পরিমাপ, একটি মৌলের তড়িৎযোজ্যতার পরিমাপ, যৌগের তড়িৎযোজী যৌগের, যেমন ধরো NaCl যৌগের তড়িৎযোজ্যতার পরিমাপ কি, এগুলো তোমাদের অবজেক্টিভ বা এমসিকিউ হিসাবে কোশ্চেন থাকবে। ধরো CaCl2 একটা তড়িৎযোজী যৌগ, তার তড়িৎযোজ্যতার পরিমাপ কত? ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে জানতে হবে যে কোন একটি ধাতু বা অধাতু কটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করছে। যেমন NaCl যৌগে Na একটি ইলেকট্রন ছাড়লো আর Cl একটি ইলেকট্রন গ্রহণ করলো, সেই জন্য এর তড়িৎযোজ্যতার পরিমাপ হচ্ছে। এবং এখানে দেখো ডেফিনিশন হিসাবে বলা আছে, তড়িৎযোজী যৌগ গঠনের সময় কোনো মৌলের এক বা একটি পরমাণু যতগুলি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যাকে ওই মৌলের তড়িৎযোজ্যতার পরিমাপ বলা হয়। ঠিক আছে, হ্যাঁ, দুটো যদি ইলেকট্রন বর্জন করে তখন সেখানে তার তড়িৎযোজ্যতার পরিমাপ হবে 2। ঠিক আছে, আর তড়িৎযোজী বন্ধনটা কি? তড়িৎযোজী বন্ধনটা একটু আগেই শুনলে, যে এই যে আয়নে পরিণত হচ্ছে, তার ফলে কি হয়, একটা স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকবে, আর এই আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে যৌগ গঠন করবে। আর তখনই যে বন্ধনটা তৈরি হবে, সেই বন্ধনটাই হচ্ছে তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে, এখানে তোমাদের ইলেকট্রন ডটের মাধ্যমে বিভিন্ন তড়িৎযোজী বা সমযোজী যৌগের গঠন দেখাতে হবে ইলেকট্রন ডটের মাধ্যমে। ঠিক আছে, তো যেটার উদাহরণ তোমার দেওয়া আছে, বা আমি যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটাই তোমাদেরকে করতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে এই একই স্টেপ, যেটা তোমরা ক্লাস 8এও মনে হয় করেছিলে, হয়তো মনে আছে কি নেই জানি না, ওইখানে ক্লাস 8এও ছিল। ঠিক আছে, তো এখানে ধরে নাও সোডিয়ামটা, সোডিয়ামের ক্ষেত্রে যেমন দেখানো আছে, এই সোডিয়াম, তার এটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করছে। ঠিক আছে, হ্যাঁ, তো দেখো এখানে সোডিয়াম, এটা হচ্ছে সোডিয়াম,
পরমাণু, তার এইটা হচ্ছে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। তাহলে কে কক্ষ মানে তোমার এই ইলেকট্রন বিন্যাসটা যদি লেখা হয়, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8 আর 1, যেমনটা আগে করলাম আর কি। তাহলে এখানে প্রথম কক্ষে 2টি ইলেকট্রন, তারপরের কক্ষে 8টা ইলেকট্রন থাকবে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, আর সর্বশেষ কক্ষ থাকছে একটা। আর এটা হচ্ছে ক্লোরিন, তারও একই রকম ভাবে বাইরের কক্ষে থাকবে। এটা যদি ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করা হয় 2, 8 আর 7, প্রথম কে কক্ষে 2টো, এটা 8টা থাকছে, এর পরের কক্ষে 7টা, 7টা, ঠিক আছে, 7টা ইলেকট্রন আছে। এরপরে পরের স্টেপটা তোমাকে যেতে হবে, মানে পরীক্ষাতে ঠিক ছবিটা এইভাবেই আঁকতে হবে। হুম, এরপরে কি দেখাবে না, এর যে বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে, এ কি করবে, একটি ইলেকট্রন এই এর কক্ষে ট্রান্সফার করে দেবে, মানে একে দিয়ে দিবে। তাহলে দিয়ে দেওয়ার পর এ তখন হয়ে যাবে প্লাস, তাহলে এর যেহেতু বাইরের কক্ষ থেকে ইলেকট্রন চলে গেছে, সেই জন্য এটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে তোমার সোডিয়াম আয়নে পরিণত হলো Na+, তার ইলেকট্রন বিন্যাস কত হচ্ছে 2 আর 8, ঠিক আছে, 2 আর 8। আর এখানে ক্লোরিন, তার বাইরের কক্ষে থাকছে, হ্যাঁ যেহেতু গ্রহণ করছে, তাহলে এখানে মাইনাসে পরিণত হবে। তাহলে এখানে আর একটা ইলেকট্রন এসে পৌঁছাবে, একটা ইলেকট্রন এখানে পৌঁছালো, তাহলে এটা হয়ে গেল Cl-, আর এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 8, ঠিক আছে। তাহলে দেখো দুজনেরই বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন হয়ে গেল। তাহলে এই Cl+, এই Na+ আর Cl- এদের মধ্যে এবারে স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়াশীল হবে। ক্রিয়াশীল হয়ে এরা কি করবে, এই NaCl যৌগটি মানে তড়িৎজয়ী যৌগটি গঠন করবে, ঠিক আছে, রাসায়নিক বন্ধনের মাধ্যমে। তাহলে এইরকম ভাবে তোমার আরো বিভিন্ন যে মৌলগুলো আছে, প্রত্যেকটি মৌলের যে তড়িৎজয়ী যৌগগুলো আছে, যেমন ধরো লিথিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম অক্সাইড, MgCl2, সোডিয়াম ফ্লুরাইড ইত্যাদি যে যৌগগুলো, তাদের একই রকম ভাবে এই ইলেকট্রন ডটের মাধ্যমে ছবিগুলি আঁকতে হবে, এবং একে রাসায়নিক বন্ধন যে গঠন হচ্ছে তড়িৎজয়ী যৌগ, সেটি তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে।